সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলায় অবস্থিত, যেটি বর্তমানে বাংলাদেশের মধ্যে অন্যতম এবং বলতে গেলে প্রধানতম কয়েকটি দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি, যেখান থেকে পাহাড় এবং মেঘের অপরূপ সুন্দর কিছু ভিউ দেখা যায়। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও খাগড়াছড়ি জেলা হয়ে সাজেক যাওয়া সুবিধাজনক। ঢাকা থেকে সৌদিয়া পরিবহনের নন এসি বাসে করে রওনা দিই খাগড়াছড়ির উদ্দেশ্যে। ভ্রমণ সঙ্গী ছিল স্কুল ফ্রেন্ড সিয়াম, যাকে আপনারা টাঙ্গর হাওর, কুয়াকাটা, টাঙ্গাইল ব্লক সহ বিভিন্ন ব্লকে দেখেছেন। 7 ঘন্টার বাস জার্নি শেষে খাগড়াছড়ি পৌঁছে 4 জনের গ্রুপের সাথে অ্যাড হয়ে একটি সাফারি জিপ নিয়ে বাগাইহাট আর্মি ক্যাম্প হয়ে পাহাড়ি আঁকাবাঁকা অপরূপ রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই মেঘের রাজ্য সাজেকে। এরপর ঘুরে দেখি মহান আল্লাহর অপরূপ সৃষ্টি সাজেক ভ্যালি। সাজেকে এক রাত্রি যাপন করে পরদিন সকালের স্কোয়াডে আমরা চলে যাই খাগড়াছড়িতে এবং ঘুরে দেখি খাগড়াছড়ি জেলার অন্যতম 2টি দর্শনীয় স্থান, হর্টিকালচার পার্ক বা ঝুলন্ত ব্রিজ এবং আলোটিলা গুহা। এই ভিডিওতে আমি আমাদের সাজেক ভ্রমণ গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা সাজেক ভ্রমণ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আর চ্যানেলের নতুন অতিথিদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমাদের সাজেক ভ্রমণের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া পরিবহনের নন এসি বাসে করে। রাত 12টার কাছাকাছি সময়ে আমাদের সৌদিয়া পরিবহনের নন এসি বাসটি মহান আল্লাহর নাম নিয়ে ছুটতে থাকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। সিয়াম বল, তোর সাথে আবার এটা কততম ট্যুর? এটা মনে হয় আমাদের 5ম বা 6ম ট্যুর। হ্যাঁ, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে চলাচলকারী সকল বাস কুমিল্লাতে যাত্রা বিরতি দিয়ে থাকে। আমাদের সৌদিয়া পরিবহনের নন এসি বাসটিও ছুটতে থাকে যাত্রা বিরতির জন্য কুমিল্লার উদ্দেশ্যে। রাত 2:46 আমাদের সৌদিয়া পরিবহনের বাসটি কুমিল্লায় যাত্রা বিরতি দেয়। সৌদিয়া পরিবহনের সকল বাসই কুমিল্লার এই হোটেলে যাত্রা বিরতি দিয়ে থাকে। সকল হাইওয়ে হোটেলেই খাবারের দাম কিছুটা বেশি, তাই অর্ডার করার আগে দেখে শুনে অর্ডার করতে হয়। 30 মিনিটের একটি যাত্রা বিরতি শেষে রাত 3:16 আমাদের সৌদিয়া পরিবহনের নন এসি বাসটি ছুটতে থাকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে চট্টগ্রামের ফটিকছড়ি হয়ে বাসটি ঢুকে পড়ে খাগড়াছড়ি জেলায়। এরপর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে বাসটি চলে যায় খাগড়াছড়ি জেলা সদরে। 7 ঘন্টার বাস জার্নি শেষে আমরা সকাল 6:20 খাগড়াছড়ি জেলা সদরে পৌঁছাই। খাগড়াছড়ি নেমেই আমরা সকালের নাস্তা সম্পূর্ণ করার জন্য একটি হোটেলে প্রবেশ করি। আর আমাদের সকালের নাস্তার আইটেম ছিল পরোটা, সবজি ভাজি এবং ডিম ভাজি। পেটে তীব্র খিদে থাকায় আমরা দ্রুত আমাদের সকালের নাস্তার পর্বটি সম্পূর্ণ করে চলে যাই খাগড়াছড়ি কাউন্টারে। এই খাগড়াছড়ি কাউন্টার থেকে সাজেক যাওয়ার জন্য সিএনজি, চাঁদের গাড়ি এবং সাফারি জিপ পাওয়া যায়। আমরা ছিলাম 2 জন এবং কাউন্টারে কিছুক্ষণ অপেক্ষা করার পর আরও 4 জন ভাই আমাদের সাথে যুক্ত হন। এরপর আমরা 10,000 টাকার বিনিময়ে এই সাফারি জিপটি নিয়ে নেই। সাজেকে এক রাত্রি যাপন এবং সাজেক থেকে পরদিন ফিরে এসে ঝুলন্ত ব্রিজ ও আলোটিলা গুহা ঘোরা সহ এই সাফারি জিপটির মূল্য 10,000 টাকা সমিতি ফিক্সড করে দিয়েছে। এই সাফারি জিপটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা 7 জন। আপনারা যদি সাজেক ভ্রমণের জন্য 6 থেকে 7 জনের একটি গ্রুপ হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য এই সাফারি জিপটি উপযুক্ত হতেই পারে। সাফারি জিপ ছাড়াও চাঁদের গাড়ি, মাহেন্দ্র, সিএনজি অথবা বাইকে করেও সাজেক যাওয়া যায়। চাঁদের গাড়ি, সিএনজি অথবা মাহেন্দ্রর জন্য আপনাদেরকে যেতে হবে খাগড়াছড়ি কাউন্টারে, যেদিক থেকে আমরা এই সাফারি জিপটি নিয়েছিলাম। খাগড়াছড়ি কাউন্টার থেকে আমরা চলে যাই বাগাইহাট আর্মি ক্যাম্পে। এই বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সকাল 10:30 সেনাবাহিনীর স্কোয়াডে করে আমরা চলে গিয়েছিলাম সাজেকে। তীব্র গরম থাকায় বাগাইহাট আর্মি ক্যাম্পের সম্প্রীতি ক্যান্টিন থেকে একটি ম্যাঙ্গো জুস পান করি। খাগড়াছড়ি কাউন্টার ও দিঘিনালা থেকে সাজেকগামী সকল গাড়ি বাগাইহাট আর্মি ক্যাম্পের মাঠে অবস্থান করে। এরপর সেনাবাহিনীর স্কোয়াডে করে তীব্র নিরাপত্তার মাধ্যমে নিয়ে যাওয়া হয় সাজেকে। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে রোজ 2টি
স্কোয়াড সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায়। একটি হলো সকাল 10:30 এবং আরেকটি হলো বিকেল 3টায়। আমি আপনাদেরকে সাজেস্ট করব সকালের স্কোয়াডে সাজেক যাওয়ার জন্য, এতে করে আপনারা সাজেক ভালো মতো ভ্রমণ করতে পারবেন। সকাল 10:30 ছাড়ার কথা থাকলেও 10 মিনিট বিলম্বে সকাল 10:40 আমাদের স্কোয়াড সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায়। অনেকের মনে কনফিউজড, দুইজন মিলে কি সাজেক ভ্রমণ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনারা আমাদের মতো করে বাস থেকে নেমে চলে যেতে পারেন খাগড়াছড়ি কাউন্টারে। এরপর খাগড়াছড়ি কাউন্টার থেকে আপনারা আপনাদের মতোই 2 জন 3 জন অথবা 4 জনের মতোই গ্রুপ পেয়ে যাবেন। এরপর আপনাদের রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনারা 1 রাত থাকবেন না 2 রাত থাকবেন, এরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা চাইলে গ্রুপের সাথে মিলে সহজেই সাজেক চলে আসতে পারেন। আর খাগড়াছড়ি কাউন্টার, অর্থাৎ যেদিক থেকে সাজেক যাওয়ার জন্য বিভিন্ন যানবাহন পাওয়া যায়, ওই কাউন্টারের দূরত্ব আপনাদেরকে বাসে যেখানে নামিয়ে দিবে সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের। খাগড়াছড়ি কাউন্টার ছাড়াও আপনারা চাইলে দীঘিনালা থেকেও সাজেকগামী বিভিন্ন পরিবহন পেয়ে যাবেন। আমাদের ছাদখোলা সাফারি জিপের সিটে দাঁড়িয়ে আমরা 6 জন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাই সাজেকে। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেক যাওয়ার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য অসাধারণের থেকেও অসাধারণ। যে কেউই এই রাস্তার সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য হবেন এবং আশা করি যে এই রাস্তা দিয়ে একবার গিয়েছে সেই এই রাস্তা দিয়ে বারবার যেতে চাইবেন। পাহাড়ি আঁকাবাঁকা অপরূপ সৌন্দর্যে ঘেরা এই রাস্তার সৌন্দর্য ভালো মতো দেখতে চাইলে ছাদখোলা যানবাহন প্রয়োজন। অনেক চাঁদের গাড়ি এবং সিএনজির চারপাশ বন্ধ থাকে, এতে করে আশেপাশের সৌন্দর্য ভালো মতো দেখা যায় না। আশেপাশের সৌন্দর্য ভালো মতো দেখতে চাইলে আমাদের মতো সাফারি জিপ বা ছাদখোলা যানবাহন প্রয়োজন। প্রায় দুপুর 12:30টার সময় আমরা সাজেকে এসে পৌঁছাই। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেক আসতে সময় লেগেছিল 2 ঘন্টা, কিন্তু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারিনি। আমাদের সাফারি জিপটি আমাদের 2 জনকে নামিয়ে দেয় সাজেক লাভ পয়েন্টে। আমাদের বুকিংকৃত রিসোর্টটি সাজেক লাভ পয়েন্টে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন একটু সামনে আই লাভ সাজেক লেখা আছে, এটি মূলত সাজেকের লাভ পয়েন্ট। সাজেক লাভ পয়েন্টের অপোজিট সাইডে সিনারি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে। ওই সিনারি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের পিছনেই আমাদের রিসোর্টটি অবস্থিত। রাঞ্জুনি রিসোর্টে আমরা রাত্রিযাপন করেছিলাম। আমরা চলে যাই রিসোর্টের
রুমে। রুমে প্রবেশের হাতের বাঁদিকে পড়ে একটি ওয়াশরুম। ওয়াশরুমে লো এবং হাই কমোড দুটোই আছে, আর ওয়াশরুমের আয়তনও বেশ বড়। এরপর রয়েছে একটি বেড। এই বেডে দুজন অনায়াসেই থাকা যায়। আর এই রুমের আকর্ষণীয় একটি জিনিস হলো এই রুমের বারান্দা। এই রুমের বারান্দা থেকে পাহাড় এবং মেঘের অসম্ভব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। জাস্ট অসাধারণ। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, মাশাল্লাহ। আমরা সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারে যাওয়ায় এ রুমের এক রাতের ভাড়া পড়েছে 2000 টাকা। তবে অন্যান্য দিন কিছুটা কম থাকে। আপনারা যদি বাজেটের ভিতর সাজেকে রিসোর্ট খুঁজে থাকেন তাহলে এই রাঞ্জনী রিসোর্টটি দেখতে পারেন। আমি এই রিসোর্টের ওনার আহসান ভাইয়ের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ফ্রেশ হয়ে ও একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে। চলে যাই আমাদের রিসোর্টের সামনে অবস্থিত সিনারি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। সাজেকে অবস্থিত সকল রেস্টুরেন্টেই 3 বেলা প্যাকেজের খাবার পাওয়া যায়। আর বাজেটের কথা চিন্তা করলে 3 বেলা প্যাকেজের খাবার নেওয়াই শ্রেয়। আমরা সিনারি রেস্টুরেন্টে প্রবেশ করে 650 টাকার 3 বেলার খাবার প্যাকেজটি নিয়ে নিই। দুপুরে খাবার ছিল ভাত, ডাল, সবজি, আলু ভর্তা এবং দেশি মুরগির ব্যাম্বো চিকেন। রাতে ছিল বারবিকিউ পরোটা এবং পরদিন ছিল খিচুড়ি, ডিম। সিনারি রেস্টুরেন্টে আসন গ্রহণ করার কিছুক্ষণ পর আমাদেরকে দুপুরের খাবার প্রোভাইড করা হয়। আর আলু ভর্তা, সবজি ভাজি এবং সাদা ভাত দিয়ে আমরা আমাদের দুপুরের খাবার পর্বটি শুরু করি। আর আমাদের গ্রুপের 2 জন ভাইও আমাদের সাথে দুপুরের খাবারের প্যাকেজটি নিয়েছেন। কিছুক্ষণ পর আমাদের সামনে ব্যাম্বো চিকেন চলে আসে। এই ব্যাম্বো চিকেন সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ভাইরাল একটি খাবারের আইটেম। সাজেকে আগত সকল পর্যটকরাই এই ব্যাম্বো চিকেন খেয়ে থাকেন। আমার জীবনের প্রথম ব্যাম্বো চিকেন খাওয়ার অভিজ্ঞতা হয় সাজেকে গিয়ে এই ব্যাম্বো চিকেন খাওয়ার মাধ্যমে। আর প্রথম অভিজ্ঞতাটাই অসাধারণ ছিল, অর্থাৎ অসাধারণ রকম মজা লেগেছে এই ব্যাম্বো চিকেনটি। ব্যাম্বো চিকেনের পাশাপাশি সিনারি রেস্টুরেন্টের এই সবজিটিও অসম্ভব রকমের মজার ছিল। দুপুরের খাবার সম্পূর্ণ করে আমরা ফিরে যাই রাঞ্জনী রিসোর্টে আমাদের রুমে। আর রুমে গিয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই। আর আমাদের রুমের বারান্দা থেকে উপভোগ করি পাহাড়ের অপরূপ দৃশ্য। প্রায় 1 ঘন্টার কিছু সময় রুমে বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি সাজেক ভ্রমণের অন্যতম একটি দর্শনীয় স্থান কংলাক পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে। উল্লেখ্য আমাদের রিসোর্ট অর্থাৎ রাঞ্জনী রিসোর্টটি বাংলাদেশ ভিউ। সাজেকে 2 ধরনের রিসোর্ট রয়েছে, একটি হলো ইন্ডিয়ার মিজোরাম ভিউ এবং আরেকটি হলো বাংলাদেশ ভিউ। আমাদের সাফারি জিপটি আমাদের রাঞ্জনী রিসোর্টের সামনে চলে আসে। এরপর আমরা 4 জন উঠে পড়ি, আর বাকি 2 জন অবস্থান করেন সাজেকের মেঘবাড়ি রিসোর্টে। আর মেঘবাড়ি রিসোর্ট থেকে বাকি 2 জনকে নিয়ে আমরা রওনা হই কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। একদম কংলাক পাহাড়ের নিচ পর্যন্ত চাঁদের গাড়ি, সাফারি জিপ কোনো যানবাহনই যায় না। একটি নির্দিষ্ট দূরত্বে গাড়িগুলো আমাদেরকে নামিয়ে দিয়েছে। এরপর আমরা পায়ে হেঁটে চলে গিয়েছিলাম কংলাক পাহাড়ে। পশ্চিম আকাশে সূর্যটা অস্ত যাওয়ার প্রস্তুতি নেওয়ার মুখেই আমরা রওনা হই কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। চলুন কংলাক পাহাড় সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। কংলাক পাহাড় সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উপরে। এই কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠা খুব একটা কঠিন নয়, তবে কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করা শ্রেয়। কংলাক পাহাড়ের চূড়ায় কংলাক পাড়া অবস্থিত। কংলাক পাহাড় থেকে মেঘ এবং পাহাড়ের সুন্দর একটি কম্বিনেশন দেখতে পাওয়া যায়। বিশেষ করে বিকেল বেলায় যখন পশ্চিমা আকাশে সূর্যটা অস্ত যায় তখন পাহাড় এবং মেঘের এক অপরূপ সৌন্দর্য পর্যটকরা দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, কংলাক পাহাড়ের চূড়া থেকে আমাদেরও সেই সৌন্দর্য দেখার সৌভাগ্য হয়েছে। সাজেক ভ্যালির কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আপনারা অনেকগুলো দোকান দেখতে পারবেন। এসব দোকানে পাহাড়ি ঐতিহ্যবাহী ব্যাম্বো টি সহ আরও বিভিন্ন পাহাড়ি ফলমূল সহ আরও অনেক কিছু পাওয়া যায়। সাজেক ভ্যালি মূলত রুইলুই পাড়া ও কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত। আর কংলাক পাড়া কংলাক পাহাড়ের চূড়ায় অবস্থিত। যেমনটা বলছিলাম, রুইলুই পাড়া থেকে কংলাক পাহাড়ের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। প্রতিদিনই বিকেলে এখানে অনেক অনেক পর্যটকের সমাগম ঘটে। কংলাক পাহাড়ের উপর অবস্থিত কংলাক পাড়াটি কমলাক পাহাড় নামে পরিচিত। স্থানীয় তথ্য মতে এই কংলাক পাহাড়ের আশেপাশে বড় বড় কমলা বাগান থাকার কারণে এই পাড়াটির নাম
কমলাক পাহাড়, তবে আমি এখানে কোনো কমলা বাগান দেখতে পাইনি। কংলাক পাহাড়ের চূড়ায় এই অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা আছে, চাইলে আপনারা এই অ্যাক্টিভিটিসটি করতে পারেন। কংলাক পাড়ায় মূলত ত্রিপুরা এবং লুসাই জনগোষ্ঠীর বসবাস। জুম চাষ এ পাড়ার প্রধান খাদ্য এবং উপার্জনের উৎস। এখানে হলুদ, আদা এবং কমলার চাষ বেশি হয়। কংলাক পাড়ায় পানির সংকট রয়েছে, তারা পানির বড় বড় রিজার্ভারের মাধ্যমে তাদের প্রয়োজনীয় পানিগুলো সংরক্ষণ করে থাকেন। বৃষ্টির পানি এ পাড়ার মূল পানির উৎস। এ পাড়ার আদিবাসীরা বৃষ্টির পানি রিজার্ভারের মাধ্যমে সংরক্ষণ করে থাকেন এবং প্রয়োজনীয় অর্থাৎ দৈনন্দিন কাজ সে পানি দিয়ে সম্পূর্ণ করে থাকেন। যেমনটা বলছিলাম, এই কংলাক পাহাড়ে ওঠা খুব একটা কঠিন নয়, তবে কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করা ভালো, বিশেষ করে একটু বৃষ্টি হলে বা বর্ষাকালে কিছু কিছু জায়গা প্রচণ্ড পরিমাণ পিছলে থাকে। তাই কেউ যদি বর্ষাকাল বা বৃষ্টির সময় এই কংলাক পাহাড়ে উঠেন, সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা শ্রেয়। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। খুবই ভালো কিছু সময় কংলাক পাহাড়ের চূড়ায় কাটিয়ে আমরা কংলাক পাহাড় থেকে নেমে যাই। আমরা যখন কংলাক পাহাড়কে বিদায় জানাই তখন পশ্চিম আকাশের সূর্যটা প্রায় অস্ত গিয়েছি বলা যায়। কংলাক পাহাড়ের চূড়া থেকে 5 মিনিট হেঁটে আমরা আমাদের রিজার্ভ করা সাফারি জিপে করে চলে যাই হেলিপ্যাডে। কংলাক পাহাড় থেকে হেলিপ্যাড যেতে সময় লেগেছে প্রায় 5 মিনিটের মতো। বিকেল থেকে রাত পর্যন্ত হেলিপ্যাডের পাশে অনেক স্ট্রিট ফুডের দোকান চালু থাকে। এই স্ট্রিট ফুডের দোকানগুলোতে মোমো, জিলাপি সহ বিভিন্ন পাহাড়ি আইটেমের স্ট্রিট ফুড পাওয়া যায়। আমরাও এখানে থাকা দোকানগুলো থেকে কিছু স্ট্রিট ফুড ট্রাই করি। আমাদের গ্রুপের এক বড় ভাই আমাদেরকে স্ট্রিট ফুড ট্রিট দেন, এর জন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। স্ট্রিট ফুড খাওয়ার পর্ব সেরে আমরা ট্রাই করি সাজেকের জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ব্যাম্বো টি। ছোট কচি বাঁশের ভিতর চা পরিবেশন করা হয়। এখানে দুধ চা থেকে শুরু করে রং চা সহ সব চাই পাওয়া যায়। চাটার স্বাদ আমার কাছে এভারেজ লেগেছে, শুধুমাত্র বাসে পরিবেশন করা হয়, এটাই একটু আকর্ষণীয়। স্ট্রিট ফুড এবং চা খাওয়ার পর্ব সেরে আমরা চলে যাই সাজেকের হেলিপ্যাডে। এই হেলিপ্যাডটি সাজেক ভ্যালির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি স্থান। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাজেক ভ্যালিতে ঘুরতে আসা পর্যটকেরা হেলিপ্যাডে অবস্থান করেন। পর্যটকদের গান ও আড্ডায় মুখরিত থাকে সাজেক ভ্যালির পুরো হেলিপ্যাড প্রাঙ্গণটি। আমরা যেদিন সাজেক ভ্যালিতে গিয়েছিলাম সেদিন আমরা পূর্ণিমার রাত পেয়েছি, আলহামদুলিল্লাহ। সন্ধ্যার পরপরই আকাশের পূর্ণিমার চাঁদটি আলো দিতে থাকে পুরো সাজেক ভ্যালিতে, আর সে আলোয় আলোকিত হয়ে যায় পুরো সাজেক ভ্যালি এবং সাজেক ভ্যালির হেলিপ্যাড প্রাঙ্গণটি। পূর্ণিমার চাঁদের আলোয় আমরা সাজেক ভ্যালির হেলিপ্যাডে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। রাত যত বাড়তে থাকে হেলিপ্যাডের পাশের স্ট্রিট ফুডের দোকানগুলিতেও জনসমাগম বাড়তে থাকে। হেলিপ্যাডে বেশ কিছুক্ষণ সময় অবস্থান করার পর আমরা হেলিপ্যাড থেকে আমাদের রিসোর্ট পর্যন্ত হেঁটে হেঁটে সাজেকের রাতের সৌন্দর্য উপভোগ করতে থাকি। সাজেকে অবস্থিত রিসোর্টগুলোর লাইটিংগুলো অসাধারণ। এই লাইটিংগুলো সাজেকের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, সাজেকে অবস্থানরত পর্যটকগণদের রাত 11:30টার ভিতরে যার যার রিসোর্টে প্রবেশ করতে হয়, এটি সাজেকের নিয়ম। সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত সাজেকে অবস্থানরত পর্যটকগণেরা বাইরে অবস্থান করেন, এরপর চলে যান যার যার রিসোর্টে। বেশ কিছুক্ষণ সময় বাইরে হাঁটাহাঁটি করে আমরা রাত 8:30টার দিকে চলে যাই আমাদের রাঞ্জনী রিসোর্টের আমাদের রুমে প্রায় আধা ঘন্টার মতো বিশ্রাম নিয়ে আমরা চলে যাই আমাদের রিসোর্টের ঠিক পাশে অবস্থিত সিনারি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের রাতের খাবার সম্পূর্ণ করার জন্য। আর সিনারি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের বাইরে রাতের খাবারের জন্য চিকেন তৈরি করা হচ্ছিল। সাজেকে অবস্থিত সকল রেস্টুরেন্টেই রাতের জন্য 2 টাইপের খাবার পাওয়া যায়, একটি হলো ব্যাম্বো বিরিয়ানি এবং আরেকটি হলো বারবিকিউ চিকেন সাথে পরোটা। আর আমরা যেখানে 3 বেলা খাবারের প্যাকেজ নিয়েছিলাম, অর্থাৎ সিনারি রিসোর্ট এবং রেস্টুরেন্টে রাতের খাবারের জন্য বারবিকিউ এবং পরোটার ব্যবস্থা করা হয়েছিল। 1 পিস বারবিকিউ চিকেনের সাথে 3টি পরোটা ছিল। বারবিকিউটি ছিল মোটামুটি মানের। রাতের খাবারের পর্ব সেরে আমরা আবারও বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। হ্যালো ভাইয়া, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। কেমন এনজয় করছেন?
আলহামদুলিল্লাহ, অল ইজ ওয়েল। জার্নি করলেন কেমন? জার্নিটা আসলে সাজেকের জার্নিটা একটু লংই ছিল বলা যায় আর কি। ঢাকা থেকে 7 ঘন্টা বাস জার্নি, তারপর হচ্ছে যায় আর কি ওই যে ভাগাইছড়ি আর্মি ক্যাম্প থেকে হচ্ছে মানে প্রায় 2 ঘন্টার মতো একটা আসলে কি জানি বলে চাঁদের গাড়ি জার্নির মাধ্যমে আসলে সাজেক আসলাম। তো ওভারঅল জার্নিটা একটু বেশি, বাট মানে আসলে রাস্তাটা খুবই ভালো ছিল, যার জন্য আসলে সেই রকম মানে বেশি জার্নিটা মনে হয় নাই। আচ্ছা আচ্ছা, আপনাদের বিজেপি ক্যাম্পে আপনাকে কোনো হচ্ছে ঝামেলা বা হচ্ছে আপনার অপচয়, সময় নষ্ট বা হচ্ছে কোনো নাজেহাল অবস্থা এরকম কোনো বিভ্রান্তিকর? সেটা তো অবশ্যই ডেফিনেটলি, কারণ আপনি তো আসলে জানেন যে আজকে মানে ব্যাপক আসলে রৌদ্র ছিল আর কি, অনেক গরম ছিল, টুরিস্টের সংখ্যা অনেক বেশি ছিল। টুরিস্টের সংখ্যা অনেক বেশি ছিল, ইভেন অনেকে হচ্ছে যে ফ্যামিলি মানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও আসছেন। সো আমরা না হয় হচ্ছে ব্যাচেলার, আমাদের মানে আমরা না ইয়াং জেনারেশনের মানুষ আমরা কিছুটা কোপ আপ করতে পারছি, কিন্তু আসলে যারা ফ্যামিলি নিয়ে আসছেন বা মানে আসলে যাদের ছোট বাচ্চা আছে মানে তারা হচ্ছে একটু তাদের জন্য একটু হয়রানি হয়ে গেছে বলা যায় আর কি। তো এই ব্যবস্থাটা যদি আসলে একটু মানে আর কি ফাস্ট করা যায় কোনোভাবে, কারণ এখন তো আসলে প্রযুক্তির কল্যাণে অনেক কিছুই সম্ভব, তো যদি একটু মানে আসলে ফাস্ট করা যায় তাহলে আমি মনে করি যে এটা সকল টুরিস্টদের জন্যই ভালো হয়। আচ্ছা আচ্ছা, এমনিতে আপনি তো আসছেন অনেক জার্নি করে, ঢাকা থেকে আসছেন, এখানকার আপনি নিরাপত্তা নিয়ে কি ভাবছেন বা কি বুঝতেছেন? নিরাপত্তা তো ডেফিনেটলি গুড, কারণ আপনি আসলে সাজেকে আর্মি প্রোটোকল ছাড়া বেরোইতেই পারবেন না, ঢুকতেও পারবেন না, বেরোইতে পারবেন না। আর এখানে মানে আসলে অনেকেই জানেন বা মানে বলতে গেলে এখন মানে সব ট্রাভেলাররাই জানেন যে সাজেকে হচ্ছে মানে 2টা স্লট থাকে আর কি, মানে 2টা স্লটে হচ্ছে সাজেক আসা যায় এবং 2টা স্লট থেকে সাজেক যাওয়া যায়। এর বাইরে আসলে মানে অতি বিশেষ পারমিশন ছাড়া কেউ সাজেক থেকে বের হতে পারে না। আর পুরোটাই কিন্তু হচ্ছে সেনাবাহিনী এবং বিজিবি সদস্য ভাইরা আছেন, ওনারা হচ্ছে নিরাপত্তা দিচ্ছে। তো নিরাপত্তা নিয়ে কোনো মানে আসলে নিশ্চয়তা নেই। বাইরে কিছুক্ষণ সময় অবস্থান করে আমরা চলে যাই আমাদের রুমে। আমাদের রুমের বেলকনি থেকে পূর্ণিমার চাঁদটি খুব ভালো মতো দেখা যাচ্ছিল। পূর্ণিমার চাঁদকে সামনে রেখে আমরা রুমের বেলকনিতে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে যাই। সকাল 6:15 আমাদের ঘুম ভাঙে, আর ঘুম ভাঙার পর আমাদের রুমের বেলকনি থেকে এরকম একটি সুন্দর ভিউ দেখতে পাই। আলহামদুলিল্লাহ, একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাই সাজেক ভ্যালির একমাত্র মসজিদ প্রাঙ্গণে। সাজেক ভ্যালিতে একটি মাত্র মসজিদ অবস্থিত এবং এই মসজিদটি বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ। সাজেকে অবস্থানরত অসংখ্য পর্যটকগণেরা এই মসজিদে নামাজ আদায় করে, আর মসজিদটির ডেকোরেশন কিন্তু অসম্ভব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। নামাজ আদায় ছাড়াও সাজেকে আগত পর্যটকগণেরা এই মসজিদ প্রাঙ্গণে ভ্রমণ করে যান, কেননা এই মসজিদ প্রাঙ্গণ থেকে পাহাড় এবং মেঘের অসম্ভব একটি সুন্দর কম্বিনেশন দেখতে পাওয়া যায়। সাজেক ভ্যালির চূড়ায় অবস্থিত এই মসজিদের আশেপাশের সৌন্দর্য দেখে আমরা সত্যি অবাক হই। মহান আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীটাকে কত সুন্দর করেই না তৈরি করেছেন। আল্লাহু আকবার। এই সৌন্দর্য নিজ চোখে দেখতে হলে ভ্রমণের কোনো বিকল্প নেই। আপনারা যদি কেউ সাজেক ভ্যালি ভ্রমণে আসেন তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই এই মসজিদ প্রাঙ্গণটি ঘুরে যাবেন। এখানে আপনারা যদি সম্ভব হয় তাহলে নামাজ আদায় করবেন। আর যেমনটা বলছিলাম, পাহাড়ের চূড়ায় অবস্থিত সাজেক ভ্যালির একমাত্র মসজিদ প্রাঙ্গণের আশেপাশের ভিউ অসাধারণ। আপনারা এখন স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সাজেক ভ্যালির ইন্ডিয়ান মিজোরাম ভিউ। আমরা সাজেক ভ্যালির মসজিদ প্রাঙ্গণ থেকে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার মিজোরামে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের এই সাজেক ভ্যালিতেও বৃষ্টি হবে এবং আমরা এই বৃষ্টিতে ভিজবো, এই আশায় আমরা অনেকক্ষণ অপেক্ষারত ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো বৃষ্টির দেখা পাইনি। সাজেক ভ্যালির মসজিদের ঠিক অপোজিট সাইডে রয়েছে লুসাই হেরিটেজ ভিলেজ। লুসাই হেরিটেজ ভিলেজে লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরে আপনারা ছবিসহ বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবেন। এখানকার লুসাই আদিবাসীরা
তাদের পোশাক ভাড়া দিয়ে থাকেন। জনপ্রতি 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে লুসাই হেরিটেজ ভিলেজে প্রবেশ করতে হয়। সকাল 7:30টার দিকে আমরা চলে যাই আমাদের সিনারি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে সকালের নাস্তার পর্বটি সম্পূর্ণ করার জন্য। আমাদের সকালের নাস্তার আইটেম ছিল ভুনা খিচুড়ি, ডিম কারি এবং চাটনি। মেঘলা আকাশ এবং বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব, এই রকম ওয়েদারে ডিম দিয়ে খিচুড়ি এবং চাটনি খেতে আমাদের বেশ ভালোই লেগেছিল। সিনারি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আমরা বাজেটের ভিতর 3 বেলা খাবারের প্যাকেজটি পেয়েছি। আপনারা যদি সাজেক আসেন তাহলে সিনারি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে 3 বেলা খাবারের প্যাকেজটি দেখতে পারেন। সকালের খাবার সম্পূর্ণ করে চলে যাই রাঞ্জনী রিসোর্টে আমাদের রুমে। আর রুমের বেলকনিতে বসে আমরা পাহাড় এবং মেঘের সৌন্দর্য উপভোগ করতে থাকি। এরপর রাঞ্জনী রিসোর্ট থেকে চেক আউট করে সকাল 10:30টার সেনাবাহিনীর স্কোয়াডে করে আমরা সাজেক ত্যাগ করি। এরই সাথে শেষ হয় আমাদের এবারের সাজেক ভ্রমণ। সাজেক থেকে আমরা আমাদের রিজার্ভ করা সাফারি জিপে করে চলে যাই খাগড়াছড়িতে এবং ঘুরে দেখি খাগড়াছড়ির 2টি জনপ্রিয় স্থান, ঝুলন্ত ব্রিজ বা হর্টিকালচার পার্ক এবং আলুটিলা গুহা। সবকিছু ঠিক থাকলে পরবর্তী ভিডিওতে আমাদের খাগড়াছড়ি ভ্রমণ গল্প তুলে ধরবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন।